সংলাপ সম্ভবত বাংলাদেশের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি শব্দ। বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের ক্ষেত্রে কিংবা সব সময় প্রতিটি সরকারের সময় আমরা দেখেছি নানানভাবে সংলাপ হয়েছে, কিন্তু এই সংলাপ ঠিক কতবার ফলপ্রসূ হয়েছে সেটি নিয়ে একটি যৌক্তিক প্রশ্ন থেকেই যায়। আপনারা জানেন প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার আবারও সংলাপ শুরু করেছে রাজনৈতিক দলগুলোর সাথে। নির্বাচন কবে হবে কিংবা কবে হতে যাচ্ছে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সেটি সর্বাধিক গুরুত্ব পাচ্ছে এবারের সংলাপে। সংলাপ শুরু হয়েছে, নির্বাচন কবে এই নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। আজকের এই আলোচনায় আমার সাথে আছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক, এবং আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। ডক্টর জাহিদুর রহমান, সংলাপ আমরা দীর্ঘদিন ধরে শুনেছি, অনেকবার শুনেছি। প্রায় বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক পট পরিবর্তনের পরে সব রাজনৈতিক দলগুলোকেও আমরা দেখেছি সংলাপে বসতে। সংলাপ একের পর এক হয়েছে, কিন্তু ফলপ্রসূ হতে দেখেছি আমরা কোনো সংলাপকে, নাকি আসলে এবারে অন্তর্বর্তীকালীন সরকার যেই সংলাপ ব্যবস্থা করেছেন এবার আমরা আশাবাদী হতে পারি? ধন্যবাদ। এবার আমরা আশাবাদী হতে পারি, কারণ আগে রাজনৈতিক দলগুলো ভীষণ বিবাদমান পরিস্থিতিতে সংলাপে বসেছিল, বিশেষ করে মেজর দু দল। কখন আমরা যদি বলি, ধরুন 91 সালের যে সরকারটা ছিল, যখন আওয়ামী লীগ তার তত্ত্বাবধায়ক সরকার দাবিতে মুভমেন্ট শুরু করে, তখন ইভেন বিদেশ থেকে আসা মানুষজন মধ্যস্থতা করে সংলাপের চেষ্টা করেছে। একই পরিস্থিতি হয়েছিল 2001 সরকারের সময়, তখনও বিদেশ থেকে এসে 2 মহাসচিব এবং সাধারণ সম্পাদক বসেছিলেন। সেই সংলাপগুলো সফল হওয়ার সম্ভাবনা কম ছিল, কারণ তারা পরস্পর এক ধরনের শত্রুতে পরিণত হওয়া দলের মতো মনে হচ্ছিল তাদের। তারা আসলে কখনো সমঝোতায় যেতে চাননি। একটা সংলাপের সবচেয়ে বড় প্রিরিকুইজিট কি, একটা সংলাপ সফল হওয়ার প্রধান যে জিনিসটা থাকা দরকার আছে, সেটা হচ্ছে আপনি খোলা মন নিয়ে যাবেন। কিন্তু আপনি যদি, আমরা কথায় বলি না যে তাল গাছ আমার, আপনি যদি তাল গাছ আপনার মনে করে সালিশে যান, সেই সালিশ আসলে কোনো কিছু নিশ্চিত করতে পারে না। তো সেই ঘটনাটাই ঘটেছিল। কিন্তু এবারকার সংলাপের ব্যাপারটা ভিন্ন, কারণ হচ্ছে যে সরকারটা হয়েছে, আমি বলছি এটা যে বাংলাদেশে আওয়ামী লীগের কিছু মানুষজন ছাড়া, তারা সংখ্যায় কতজন আমরা নিশ্চিত নই এখন, এর বাইরে সব মানুষ এই সরকারটাকে সমর্থন করছে। যাদের সাথে সংলাপ করছেন, বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ, বাম জোট যারা আছে, প্রত্যেকে, মানে এই দেশের ওর বাইরে সবাই সমর্থন করছে। ফলে সরকারের সাথে এই সংলাপটা সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমি দেখি। কারণ যে সরকারটা ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, তারাও আসলে চাইছেন তারা যে সময়টা থাকবেন তারা সত্যিকার অর্থে কিছু সংস্কার কাজ করতে চান, এবং তাদের ওই সদিচ্ছাটা আছে, এবং এই সদিচ্ছাটাও আছে, তারা এটা মতৈক্যের মাধ্যমে করতে চান। আমাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস তার দ্বিতীয় যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেখানে কমিশনগুলো গঠন করার কথা বলেছেন, সেখানে এমনকি আমেরিকায় যাওয়ার পরও তিনি নিউ ইয়র্ক টাইমসকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন, ভিডিও সাক্ষাৎকার, ওদের একটা উইং আছে তাকে, এবং সেখানে উনি খুব ক্লিয়ারলি বলেছেন যে সংস্কারের পর তিনি মতৈক্য নিশ্চিত করতে চান, তিনি একটা কনসেনসাসের ভিত্তিতে এগুলো করতে চান। ফলে এবার আমি ধারণা করি এবং আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো প্রত্যেকে তাদের জায়গার যে এক্সিস্টিং অবস্থান আমরা দেখছি, তাতে মনে হতে পারে অনেক মত পার্থক্য আছে, কিন্তু সেটা কমিয়ে তারা একটা জায়গায় আসবেন যেটা আলটিমেটলি আমাদের গণতান্ত্রিক যে উত্তরণ সেটা সাহায্য করবে। রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে। অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমরা শুনেছি ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন জনগণ যতদিন চাইবেন তিনি হয়তো ততদিন দায়িত্বে থাকবেন। আবার আমরা এটাও দেখেছি যে সেনাবাহিনী প্রধান তিনি বলেছেন 18 মাসের মধ্যে আমরা একটি নির্বাচন আয়োজন করার চেষ্টা করতে পারি। সবকিছু মিলে একটু জানতে চাই আসলে কি হতে যাচ্ছে 18 মাস বনাম যতদিন জনগণ চাইছে। দুইটা বিষয়ে দুই রকমের আলাপ। একটা যদি ধরেন যে জনগণ যতদিন চাইবে অতদিন, উনি ইচ্ছা করলে কিন্তু এখন জনগণ কালকে না চাইলেও যেতে পারবেন না। কিভাবে যাবেন? আপনি কি ফেলে থেকে চলে যাবেন? কালকে দলমত নির্বিশেষে সবাই বললো আপনারা চাই না, তাহলে সে চলে যাবে না। সে কিছু দায়িত্ব নিয়ে আসছে, তাকে বসানো হয়েছে, আমরা সবাই মিলে তাকে বসাইছি, আপনি এই কাজগুলো করবেন। আর সেনাপ্রধান যেটা বলছে সেটা সেনাপ্রধান বলছে। এখন সেনাপ্রধানের বিরুদ্ধে আমি বলছি না, ওনার কথাটা আমার কাছে খারাপ লাগেনি, কারণ আমরা যখন দেখলাম উনি ইউএন জাতিসংঘের অধিবেশনে যাচ্ছে, তার আগে একটা কথা শুনছিলাম যে উনি যখন থাকবে না তখন অনেক কিছু ঘটবে, এরকম একটা ব্যাপার। এবং সে যাওয়ার আগের দিন কিন্তু সেনাপ্রধানের সাথে দেখা হয়েছে, 1 দিন বা 2 দিন আগে। তো সুতরাং সেনাপ্রধান যেটা বলছেন যে 18 মাস এর মধ্যে নির্বাচন হতে পারে, অর্থাৎ সংস্কার করে হতে পারে, এটা কিন্তু রিজিড কোনো টাইম না যে একেবারে ফিক্সড। কিন্তু আমি মনে করি এই কথাটা সেনাপ্রধান আর ইউনূস সাহেবের সাথে কি আলাপ আলোচনা, সেটা কিন্তু আমরা বাইরে থেকে যা পাবো একদম ইনডোরটা আমরা পাবো না। সেক্ষেত্রে উনি যেটা বলছেন, আমি মনে করি এটা যে আপনি যখন প্রচণ্ড পেইন নিয়ে হাসপাতালে যান, তখন বুকে পেইন নিয়ে গেলে প্রথম আপনাকে পেইন কিলার দেওয়া হয়, একটা ইনজেকশন, চিকিৎসাটা পরে হোক। আমার কাছে মনে হয় ওই মুহূর্তে বা দেশবাসীর জন্যে ওনার এটা ঠিক একটা পেইন কিলারের মতো
কাজ হয়েছে। এখন ইউনূস সাহেব আসার পর কিন্তু তার কাছে এই নির্বাচনের ব্যাপারে রোড ম্যাপ চাওয়া হয়েছে, এবং যারা চাচ্ছেন সেটা যৌক্তিক, আবার সংস্কারও চাচ্ছে, এবং সবটার একটা রোড ম্যাপ চাওয়াটা অন্যায় না, আমি বলছি যে অন্যায় না, কিন্তু সংস্কার কাজটা কিন্তু খুব কঠিন। এই বিল্ডিংটা এই অবস্থায় রেখে যদি আপনি এটা সংস্কার করতে চান, এটাকে 12 তলা বানাইতে চান, ইট ইজ ভেরি টাফ জব। বহু ইঞ্জিনিয়ার এসে বলবে এটা ভেঙে ফেলেন একেবারে, যে খরচ হবে, যে সময় লাগবে, তার চেয়ে বরং নতুন করেন। সংস্কার কাজটা খুব কঠিন, এবং সেটা বিবেচনায় নিতে হবে। এবং নির্বাচন যারা চাচ্ছেন তার সাথে 4টা সংস্কার খুব জরুরি: নির্বাচন কমিশন, সংবিধান, বিচার বিভাগ এবং পুলিশ। এই 4টা ছাড়া আপনি নির্বাচন প্রপারলি করতে পারবেন না। এবং নির্বাচন কমিশনের নিয়ে বিতর্ক আগেও ছিল ক্ষমতাসীন সরকার থাকার সময়, এবং সংবিধান সংস্কার, যেটা এই সংবিধান কেউ মানে না, এই সংবিধান 70 অনুচ্ছেদ, আরও কতগুলো অনুচ্ছেদ আছে যেটা কেউ মানে না, কিন্তু শেখ হাসিনা সেগুলারে বাতিল করে নাই। সেক্ষেত্রে ইউনূস সাহেব একমাত্র ব্যক্তি, দেখেন আজকে প্রশাসন নামতেছে না মাঠে, কিন্তু তারপর একটা যদি লক্ষ্য করেন, ইয়াবার নামে গ্রেপ্তার কিন্তু হচ্ছে না, যে ইয়াবা পাইছি ধরে নিয়ে যাইতেছি, সেটা কিন্তু হচ্ছে না। আবার কেউ ধর্ষণ হইতে পারে, কিন্তু ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি করছে এটা বলে কিন্তু কেউ ইউনিভার্সিটি ক্যাম্পাসে নাই। তার মানে কি? তারা কিন্তু ভীত সন্ত্রস্ত, একদিকে মনোবল হারাইছে, আরেকদিকে ভীত সন্ত্রস্ত, মোরাল কারেজ নাই। পুলিশ একেবারে হিরোর থেকে জিরো হয়ে গেছে। সুতরাং খুব খারাপ অবস্থা আছে, জনগণের আস্থাও নেই পুলিশের, এবং পুলিশ সেটা বোঝে। সুতরাং আমি এই মুহূর্তে মনে করি ইউনূস সাহেব সংস্কার করুক, নির্বাচন দেখ, দুইটাই জরুরি আমি মনে করি। কিন্তু সংস্কারের কাজটাও তো আসলে এত সহজ নয়, যেহেতু আমাদের পুরো রন্ধে রন্ধে সংস্কার করতে হবে। সেক্ষেত্রে যারা বড় দল আছে, বড় দল বলতে এই মুহূর্তে আমি বলবো বিএনপি একটা বড় দল, তারপরে জামাত একটা বড় দল, টু সাম এক্সটেন্ট হেফাজত ইসলাম তারাও আছে, তাদের সবারই একটু ধৈর্য ধরে একটু সময় দিতে হবে, তাদের পাহারা দিতে হবে যাতে উনি সংস্কারটা প্রপারলি করতে পারে। কারণ জাহিদুর রহমান যে ধৈর্যের কথা অ্যাডভোকেট অভিনয় রাজাকে বলছে, সেই ধৈর্য কি আসলে রাজনৈতিক দলগুলো ধরবে? সেটা যদি আসলে দীর্ঘায়িত হয়, কিংবা আমরা বলছি যৌক্তিক সময় দরকার আসলে একটি সংস্কার করতে, সেই যৌক্তিক সময় বা কতদিন হতে পারে? এটা ডিবেটেড। একটা জিনিস খেয়াল করি, গণতন্ত্র মানে হচ্ছে দ্বিমত হওয়া। একটা দেশের রাজনৈতিক পরিমণ্ডলে যেসব দল আছে প্রত্যেকের চাওয়া একই না। গতকালই যে বৈঠকটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে, সেখানে বিএনপি একরকম চেয়েছে, জামায়াত একরকম চেয়েছে, গণতন্ত্র মঞ্চ একরকম চেয়েছে, এটাই হওয়ার কথা। ধরুন এই মুহূর্তে একটা নির্বাচন যদি হয়, আমরা মোটা দাগে বলতে পারি যে বিএনপি মেজরিটি পাবে, সেই মেজরিটির ধরন কি হবে সেটা ডিফারেন্ট আলোচনা। এবং এই দলটা ক্ষমতায় যেতে পারতো আরও বহু আগে, দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে আছে, শুধু নির্বাচনটা ঠিক ছিল না বলে। ফলে বিএনপির চাওয়ার জায়গা এটা খুব অস্বাভাবিক না যে তারা মনে করছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কারটা করে নির্বাচনে চলে যাওয়া হোক, দ্রুত নির্বাচন কমিশনার নিয়োগ করা হোক, নতুন আইন করে ভোটার তালিকা করা হোক। আবার জামায়াত যেটা চিন্তা করছে, তারা দীর্ঘদিন বিএনপি যেমন চাপে ছিল, তীব্র অত্যাচারে ছিল, জামায়াতও ছিল, তারা চিন্তা করছে তারা যদি একটু বেশি সময় পায়, সেটা তাদের দলকে গোছানো, এবং তারা কিন্তু একটা জোট তৈরি করার চেষ্টা করছে। আমরা নিউজে দেখেছি অপরাপর ইসলামিক দলগুলোকে নিয়ে একটা ইসলামী দলের মোর্চা তারা তৈরি করতে চাইছেন। সুতরাং জামাত একটু বেশি সময় পেলে তাদের জন্য ভালো। ফলে তারা বলছেন আগে ওয়াইড স্প্রেড সংস্কার হোক। গণতন্ত্র মঞ্চ বলছে শুধু সরকার পরিবর্তনই ইচ্ছা না, আমাদের চেষ্টা করতে হবে যত বেশি সংস্কার নিয়ে আসা যায়। ফলে এই মতদ্বৈততার জায়গাগুলো আছে। এখন কি হবে, যে শুরুতেই বলেছে, আমাদের প্রত্যেকের মনে একটা না একটা চিন্তা আছে, এবং এই সরকার নিজে একটা স্টেক হোল্ডার। কারণ এই সরকারটা তত্ত্বাবধায়ক সরকার না, এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার। এর ভোটারের ম্যান্ডেট নেই, কিন্তু পপুলার ম্যান্ডেট আছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া একটা সরকার। সো তাদেরও নিশ্চয়ই কোনো একটা চিন্তা আছে, পরিকল্পনা আছে। আমি ধারণা করি এটা জানুয়ারির দিকে স্পষ্ট হবে, কারণ ডিসেম্বরের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট দেবে। তখন যখন বসবে, নানান ক্ষেত্রে আমরা কতটুকু করব, মানে প্রথম সিদ্ধান্ত নিতে হবে কতটুকু সংস্কার করতে সবাই একমত হচ্ছে, তারপর দ্বিতীয়টা হচ্ছে এই সরকার কতটুকু করবে, বাকিটা পরবর্তী সরকার করবে। এই জিনিসগুলোতে আমি ধারণা করি যে দলগুলো আলোচনা করে, যারা খুব মনে করছে যে অল্প সংস্কার করে নির্বাচন যাক, তারা সেই জায়গায় থাকবেন না, তারা আরও কিছু ছাড় দেবেন। যারা মনে করছেন অনেক কিছু করতে হবে, তারা আবার ছাড় দিয়ে আরেকটু এগিয়ে আসবেন। এই করে একটা কনসেনসাস হবে। আমরা আসলে যখনই সংস্কারের কথা বলছি, অ্যাডভোকেট অভিনয় রাজা, কি রাজনৈতিক দলগুলোর তো সংস্কার ভীষণ জরুরি নির্বাচনের আগে, সেই সংস্কার কি আমরা এখনো দেখতে পেয়েছি রাজনৈতিক দলগুলোর মধ্যে? ধন্যবাদ। এটা যদি বলেন আপনি, রাজনৈতিক দলের ভিতরে সংস্কার তো অবশ্যই দরকার। আমরা যেমন ধরেন একটা কথা, আমরা যেমন বলি যে সরকার সমালোচনা সহ্য করতে পারে না, আপনি দেখবেন রাজনৈতিক দলও সমালোচনা সহ্য করতে পারে না। মানে এই মুহূর্তে যদি আমি জামাতের আমির সম্পর্কে একটা নেগেটিভ কথা বলি, কিংবা বিএনপির চিফ সম্পর্কে একটা নেগেটিভ কথা বলি, সমালোচনার অর্থে এটা যৌক্তিক বললে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। এখন আপনি যখন দলীয়ভাবে থাকেন একটা মানুষ, এখন জাহিদ সাহেবের একটা দল আছে ফর এক্সাম্পল, উনি একটা কথা বললে কেউ যদি বিরূপও হয় ভাবে যেন একটা দল আছে, কিন্তু আমার মতো যারা ইন্ডিভিজুয়াল তাদের কিন্তু
খুব বেকায়দা হয়ে যায়। এখন যে যখন থাকবে না সে আমাকে ওই সোজা বাংলা বলে ঠ্যাঙ্গাইতে আসবে। তো এখন দলীয় সংস্কারটার প্রথম ইয়েটা হলো দলেরও কিন্তু সমালোচনা হজম করতে হবে। আজকে যেমন ইউনূস সাহেব সমালোচনার জন্য ওপেন করে দিছে, এবং তাদেরও সেই মেন্টালিটি তৈরি হতে হবে যে আমরাও সমালোচনা হজম করব, নাম্বার 1। আপনি কি কোথাও একটু মনে করছেন যে যেই বিরোধী রাজনৈতিক দলের কথা আমরা এতদিন ধরে বলেছি, কিংবা এই মুহূর্তে যারা আসলে রাজনীতির মাঠে শক্তিশালী রাজনৈতিক দল, তারা অনেকটাই নিজেদেরকে জয়ী ভাবাও শুরু করেছেন? জয়ী ভাবা শুরু করছে কিনা সেটা আমি জানি না, কিন্তু জয়ী হবে এই সম্পর্ক ইয়েটা আছে। যেমন জাহিদ ভাই বলল বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলে অবশ্যই বিএনপি পাশ করবে, কোনো সন্দেহ নাই। সে যে কয়টা আসন নিয়েই পাশ করবে, সংখ্যাগরিষ্ঠ তারাই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে আমাদের দেশটা নিয়ে প্রথম ভাবতে হবে সমস্ত রাজনৈতিক দলের যে আমাদের লোকসান হয়েছে কি, আমাদের রিকভার করা দরকার কি। সেটা আজকে নির্বাচন করে কালকে আমি ক্ষমতা আসলে পারবো কিনা রিকভার করতে। আপনি দেশের অর্থনীতি ভাবেন, অনেক কিছু ভাবনা আছে দেশটাকে নিয়ে। দেশ কিন্তু 16 বছর লুট হয়েছে সব খাতে, এমন কোনো খাত নাই। মানুষের চরিত্র বলেন, শিক্ষা খাত বলেন, চিকিৎসা খাত বলেন, ব্যাংকের টাকা বলেন, সব কিন্তু লুট হয়েছে। আপনি এখন কালকে যদি আমি এসে এগুলোর ধরতে না পারি, বিচার করতে না পারি, তাইলে কিন্তু ওরা এস্টাবলিশড হয়ে গেল। আবার এখন যারা আসবে তারাও কিন্তু সেই একই কাজ করবে। কিন্তু ইউনূস সাহেব, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, ইউনূস সাহেব রে অনেকে বলে উনি রাজনীতি বোঝেন না। আমি কতগুলো এক্সাম্পল দিই, রাজনীতি বোঝেন কি বোঝেন না। কেউ বলছেন টাকা দিয়ে নোবেল আনছেন, কেউ বলছেন টাকা দিয়ে এই যে ওই অলিম্পিকের মশাল জ্বালিয়েছেন। এর চেয়ে বহু টাকা ব্যয় করার ক্ষমতা বাংলাদেশে অন্তত লক্ষ লোকের আছে, তারা সেটা পারেনি। 1 2 রাজনীতির নাম যদি এই হয় যে আমি রাজনীতি করে ক্ষমতায় যাব, কথার কথা বলছি, সব রাজনীতির উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়া। তো ইউনূস সাহেব তো ক্ষমতায় বসছে, তো রাজনীতি বোঝেন না কেন? আপনি আমার বলেন, লজিক্যালি বলেন, সে তো ক্ষমতায় বসছে। ক্ষমতায় বসাই যদি রাজনীতি হয়, কারণ সবার তো উদ্দেশ্য ক্ষমতায় যাব। এখন আসেন যে ইউনূস সাহেব, আমি যেটা আপনাকে বলতে চাই, ইউনূস সাহেব এমন একটা শক্ত মানুষ, পিরামিডের মতো শক্ত মানুষ। কেন শক্ত আমি জানি, আপনি জানেন, সেও জানে। ইউনূস সাহেবের বিরুদ্ধে কিছু বলতে হলে পৃথিবীর অন্যান্য দেশের সাথে কথা বলতে হবে। মানে আমরা এই জায়গাটায় আসি যে কেউ যদি কথা বলতে ওই জায়গাগুলোয় কথা বলতে হবে। এবং ইউনূস সাহেব একজন ব্যক্তি যিনি পৃথিবীর সবার সাথে আগে পরিচিত হয়েছেন। এই আজকে রাষ্ট্রপ্রধান, এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসলে সবার সাথে বহু আগে পরিচিত। তার টেলিফোন ডাইরেক্টরিতে শুধু ওদের নাম, ওই জায়গা থেকে তারপরে সে বাংলাদেশের দায়িত্ব নেওয়া মানে হচ্ছে একটা 7 স্টার হোটেলের মালিক হঠাৎ করে আবু হোটেলের দায়িত্ব নিল। শেষ পর্যন্ত নিঃসন্দেহে বাংলাদেশের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর হাতেই আমাদেরকে দিতে হবে। নির্বাচন আমাদেরকে ব্যবস্থা করতেই হবে। একটা গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে এর কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে একটু জানতে চাই যে 16 বছরে আমরা যে ভঙ্গুর বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে হবে। এবং আপনি নিজেও বলছিলেন যে সবাইকে একটা ঐক্যমতে পৌঁছতে হবে। তো বর্তমান যে রাজনৈতিক বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা নেতা আছেন, তাদের কি আদৌ ঐক্যমতে পৌঁছানো সম্ভব? সম্ভব হতে হবে। আপনি যে কথাটা বলছেন, শুরুর কথাটা বলি, দেশ রাজনীতিবিদরা চালাবেন। মানে আমাদের যত সমালোচনা রাজনীতিবিদদের প্রতি থাকুক না কেন, কারো যদি মনে হয় অনেক সমালোচনা আছে, তারা পারছেন না, তাহলে সহজ পথ হচ্ছে আপনিও একটা রাজনৈতিক দল তৈরি করুন, তৈরি করে রাজনীতি করুন, এবং ক্ষমতায় এসে ওই রাজনৈতিক দল যারা বাজে তাদেরকে আপনি ধ্বংস করে দিন। ধ্বংস মানে এই অর্থে ভোটে বা সমর্থনে, গায়ের জোরে না। এছাড়া আর কোনো অল্টারনেটিভ কোনো কালে কোথাও ছিল না। এই নির্বাচন আমরা দীর্ঘদিন দেখিনি ডাক্তার জাহিদুর রহমান। জেনজি যারা আসলে এই আন্দোলন করেছেন, তারা হয়তো কেউ ভোটও কখনো দিতে পারেনি। জেনজি বাদ দিন, বাংলাদেশে 2008-এ যেটা আমরা মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন ধরি, সেটাও যিনি সবচেয়ে কম বয়সে ভোট দিয়েছিলেন, তার বয়স এখনো 34 হয়ে গেছে। মানে 34-35-এর নিচে বয়সের কোনো মানুষ এই দেশে ফেয়ার ভোট বা ভোট বলে কি বস্তু আছে চেনে না। এখন আপনি যেটা বলছেন যে একমত হতে পারবে কিনা, আমি মনে করি, আমি চাইও একজন নাগরিক হিসাবে, সেটা হচ্ছে লার্নিং তো হওয়া দরকার। আমরা যদি সত্যিকার অর্থে ফাইট করতে শুরু করি, যেমন আমরা কিন্তু এই মুহূর্তে খুব একটা কঠিন অবস্থায় আছি। অবস্থাটা কি, আমাদের সরকার, ডক্টর ইউনূস আছেন আমাদের এখানে, উনি আমাদের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। খেয়াল করবেন, উনি প্রধান উপদেষ্টা হওয়ার পর ওনার পজিশন নিয়ে কোনো স্ট্রং যেসব ক্রিটিকও আছে, তারাও ওনার পজিশন নিয়ে প্রশ্ন করেননি। কোনো উপদেষ্টাকে নিয়ে কাজ করার আগেও হয়তো প্রশ্ন এসেছে, কিন্তু ওনাকে নিয়ে প্রশ্ন আসেনি। সো এই ঐক্যের জায়গাটা উনি নিশ্চিত করতে পেরেছেন। কিন্তু যত সময় যেতে থাকবে, তাতে আস্তে আস্তে, অন্তত আমরা এখনও দেখছি, মানে শেখ হাসিনা বাংলাদেশটাকে এমনভাবে ধ্বংস করে গেছেন, প্রশাসন, পুলিশ, সব কিছুকে। এই যে একটু ফ্র্যাজাইল আছি আমরা, একটু ভঙ্গুর আছি,
এই সময় আমরা যদি আমাদের পরস্পরের মধ্যে নানা রকম বিতর্কে জড়িয়ে পড়ি, এই সব লক্ষণ কখনো কখনো দেখা যাচ্ছে। আমরা বেশ কিছু জায়গায় অস্থিরতা আছে, এবং এই কারণে শুধু রাজনৈতিক দল না, সমাজের অন্যান্য অপরাপর সব গোষ্ঠী, মানে আমরা বাংলাদেশটা যে জায়গায় আছি, আমাদের খুব পাশে ভারত আছে, যারা এখনো মানে এই 2 মাস হয়ে গেল, 2 মাস পরও আমাদের এই অভ্যুত্থানকে রেকগনাইজ করেনি, সম্মান করেনি। এখনো ভারতে বসে শেখ হাসিনা অডিও কলে কথা বলছেন, এগুলো প্ল্যান করে ফাঁসও করা হচ্ছে, হুমকি দিচ্ছেন 2 দিন আগে। সো আমাদের কিন্তু প্রচুর ষড়যন্ত্র চারদিকে আছে দেশকে ডিস্টেবিলাইজ করার, এই সরকারকে। সো এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোকে না বুঝতে হবে যে একটা কনসেনসাসে তাদের আসতে হবে। আপনারা আসলে কি মনে করছেন যে যদি আসলে খুব দ্রুত সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচনের ব্যবস্থা করতে না পারি, এতে করে কোনো তৃতীয় শক্তি কিংবা আসলে যেই শক্তি বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে তারা আবার আসলে কোনো না কোনোভাবে বাংলাদেশের ঢুকে পড়তে পারে কিনা, সেখানে আসলে আবার নতুন করে কোনো অস্থিরতা সৃষ্টি হতে পারে কিনা? আমি উত্তর নিব, একটি বিরতি থেকে ফিরতে হবে। দেশ সন্ধ্যা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম, এবং এই যে আসলে আমরা নির্বাচন যদি খানিকটা দেরিতে হয় কিংবা তড়িঘড়ি করেও যদি হয়, দুটোই আসলে আমাদের জন্য অনেকটা খারাপ বার্তা বয়ে নিয়ে আসতে পারে কিনা? ডক্টর জাহিদুর রহমান। আবারও বলছি, নির্বাচন যখনই হোক সেটা যদি আমাদের মধ্যে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতিতে না হয়, যদি আমি জাস্ট বোঝানোর জন্য বলি, আমরা যদি একমত হই মোটা দাগে আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সরকার সহজে 1 বছরের মধ্যে নির্বাচন হবে, মেনে নিয়ে যদি হয় ফাইন। আবার যদি সবাই মিলে একমত হয়, তাত্ত্বিকভাবে বলছি আমি, সেটা যে হতে হবে তা বলছি না, 5 বছর পর নির্বাচন হবে, যদি একমত হই আমরা, তাহলেও কিন্তু সমস্যা নেই। তার মানে মোদ্দা কথাটা হচ্ছে আমাদের কনসেনসাস লাগবে, আমরা নির্বাচনটা কবে করব, কি প্রক্রিয়ায় করব, মোটা দাগে সব খুঁটিনাটি আমরা একমত হব না। একটা গণতান্ত্রিক সমাজে সব খুঁটিনাটিকে একমত হয় না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা আমি একটু বলি। ধরে নিলাম সব দল মিলে একমত হলো যে এইভাবেই এই রোড ম্যাপ, মানে অনেক দল তো রোড ম্যাপ চাইছে, সো সংস্কারের জন্য এতদিন, এরপর নির্বাচনের জন্য এতদিন, রোড ম্যাপ একমত হলো। কিন্তু সরকার যদি সরকারটাকে ঠিক মতো চালাতে না পারে, এটা একটা নতুন প্রশ্ন। যে মানুষের তো কত ডে টু ডে লাইফের প্রবলেম আছে। আপনার পণ্য মূল্য, ডিমের পিস 15 টাকা হয়েছিল গত সরকারের সময়, ডিমের পিস এখনও প্রায় 15 টাকা, মানে 180 টাকা ডজন প্রায় হয়ে গেছে, 170-75 বিক্রি হচ্ছে। প্রত্যেকটা জিনিসের দাম, গমের দাম, মানে আটার দাম বেড়ে গেছে, অথচ গ্লোবালি গমের দাম কমছে, সয়াবিন তেলের দাম বেড়েছে, প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বাড়ছে। সো এগুলো যদি অনেক বেড়ে যায়, এখনও পুলিশকে যথেষ্ট নিয়ন্ত্রণে আনা যায় নাই। আমরা মানি যে এটা পুরোপুরি দায় পূর্ববর্তী সরকারের, এবং এই সরকার চেষ্টা করছে সর্বোচ্চ, কিন্তু একটা সময় হবে না, মানুষ অস্থির হতে শুরু করবে, মানুষের ভাল লাগবে না, তার জীবন যদি সিকিউর না হয়। ঢাকা শহরে সন্ধ্যার পর পুলিশ এতদিন ছিলই না, এখন মাঝে মাঝে আছে, কিন্তু তারা ঠিক কাজ করছে না। ঢাকা শহরে সন্ধ্যার পর চলাই যায় না, একেবারে স্টাক হয়ে থাকে, মানুষ বিরক্ত হতে শুরু করবে। সুতরাং সরকারকে এটাও মাথায় রাখতে হবে, ইভেন পলিটিক্যাল দলগুলোও যদি ঠিকঠাক মতো রাজি হয় যে আমরা এতদিন পর ইলেকশন চাই, সরকার যদি তার সরকারের জনগণের সাথে তার সার্ভিসগুলো ঠিকঠাক মতো দিতে না পারে, জনগণ কিন্তু আবার অস্থির হয়ে উঠতে পারে। আচ্ছা, জনগণের পালস বোঝাটা আসলে সবার জন্য, এবং সেটা অনুযায়ী তাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করতে হবে। আমরা আরেকটি আলোচনা করছিলাম বিরতির আগে অ্যাডভোকেট আবিনা রাজাকে তৃতীয় শক্তি নিয়ে। আমরা এখনো কিন্তু বেশ কিছু জায়গায় অস্থিরতা দেখছি, আমরা মসজিদে অস্থিরতা দেখেছি, এবং আমরা পাহাড়েও অস্থিরতা দেখেছি। যদি আসলে নির্বাচন অনেক বেশি দেরিতে হয়, সেক্ষেত্রে কোনো তৃতীয় শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে কিনা, তেমন সম্ভাবনা আছে কি? এটা তো ভেরি ন্যাচারাল। আপনি মনে করেন যে এই যে যেমন বললেন পাহাড়ি বাঙালি সঙ্গে, আমি সেদিন এক জায়গায় একটা কথা বলছিলাম যে আমরা যে সংখ্যালঘুদের নিয়ে কথা বলি, তাদের অধিকার বঞ্চিত হচ্ছে, পাহাড়িয়াদের। আমার কথা সিম্পল, যে আপনারা প্রথম নিজেদেরকে বাংলাদেশি ভাবেন। আপনি সিম্পলি যদি ভাবেন যে আমরা সব বাংলাদেশি, তাহলে আপনার 50% প্রবলেম কমে যাবে। আপনি ইউনিভার্সিটি হোস্টেলে লেখাপড়া করবেন, 4 জন একটা রুমে থাকবেন, এই 4টা লোক যদি রুমমেট মনে করতে না পারেন, যে ফিল করবে না রুমমেট, তার মারাত্মক প্রবলেম হবে। আপনি ওই জায়গাটা আসতে হবে যে আপনি আগে ভাবেন আমরা বাংলাদেশি। এর আগে বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, এইগুলো সব দূর করতে হবে। অলমোস্ট নাই, এখনই একটা চলছে ইদানিং। এখনও এই সংখ্যালঘু বলতে হবে কিনা, সংখ্যালঘু যে বিপদগ্রস্ত হয় সে বলবে আমি নাগরিক অধিকার পাচ্ছি না, আমি আইনি অধিকার। আচ্ছা, হিন্দুর বাড়িতে যদি কেউ চুরি করে, তাহলে চুরির মামলা হবে না? মুসলমান যদি হিন্দুকে হত্যা করে, তাহলে খুনের মামলা হবে? হিন্দু যদি মুসলমানের করে, খুনের মামলা হবে? একমাত্র ধর্মীয় রিচুয়ালের ব্যাপারে একটু পার্থক্য থাকতে পারে, আদালত গোটা দেশ প্রথম ভাববেন আমরা বাংলাদেশি, নাম্বার 1। যেটা আপনি বললেন এই যে ডিলে হইলে কি হবে, একটা কথা আছে, জাহিদ ভাই জানে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। আপনি যদি বেশি দেরি করেন
তাহলে আপনি সঠিক রায় দেওয়াটা কঠিন হয়ে যায়, ডকুমেন্ট পাওয়া যায় না। আবার যদি খুব জাস্টিস হারিড জাস্টিস বাড়ির আপনি যদি খুব দ্রুত করেন তাহলে দেখা গেল বিচারটা প্রপারলি হইলই না, সঠিক বিচারটাকে কবর দেওয়া হয়, কথাগুলো এইরকম। সেক্ষেত্রে দলমত নির্বিশেষে বিবেকবান মানুষ হিসাবে আমি দেখলাম কারা যেন বলছে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত মানুষ ধৈর্য ধরবে, বা ওয়াকারুজ্জামান সাহেব বলছেন 18 মাস, সব কিছু। কিন্তু জাহিদ ভাইয়ের এই বিষয়টা আমি সিরিয়াসলি ধরছি যে সাধারণ মানুষ যেটা চায়, সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হইল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। ইফ আই এম নট সিকিউরড, হ্যাঁ আপনি জান না এখন আপনাকে রাস্তায় যদি মারে আপনি যাবেন কোথায় কমপ্লেন করতে? গয়রহ কমপ্লেন করবেন, গয়রহ কমপ্লেন হয়ে খাতায় বসে থাকবে। আবার দ্রব্যমূল্যের যেটা ঊর্ধ্বগতি, 70% লোক কিন্তু সাফার আর এই দ্রব্যমূল্যের জন্য, এবং এই 70% ভোটার কিন্তু ফ্যাক্টর ভোটের ক্ষেত্রে। তো সুতরাং সেই দিকে গুরুত্ব দিতে হবে। দিন শেষে আসলে যারা ভোটাধিকার প্রয়োগ করবেন তাদেরকে আমাদের সর্বোচ্চ ডেফিনেটলি মাথায় রাখতে হবে, দিন শেষে তাদের গুরুত্বটা বেশি দিতে হবে। আমরা নির্বাচনে বড় একটি রাজনৈতিক দলকে হয়তো সামনে নির্বাচনে দেখব না, সেটি মোটামুটি আমরা নিশ্চিতভাবে বলতেই পারি, সেই সুযোগ হয়তো আছে আমাদের। সেই সাথে আমরা এমন কিছু শুনতে পাচ্ছি, বেশ কিছু আলোচনা সমালোচনা আছে, ছাত্রদের একটি রাজনৈতিক দল হয়তো আসতে যাচ্ছে। বাংলাদেশের অতীত ইতিহাস আসলে কি বলছে, এই ধরনের রাজনৈতিক দল আসলে কেমন করতে পারে ভবিষ্যতে? দুটো প্রশ্ন। আওয়ামী লীগ, আমরা স্পেসিফিকলি যদি বলি, আওয়ামী লীগ নির্বাচনে আসবে না এখনো বলে ফেলা কঠিন, কারণ এটা নিয়ে ডিবেট আছে এবং ডিবেট জনগণ কি চাইবে তাদেরকে নির্বাচনে দেখতে? জনগণের ব্যাপার হচ্ছে জনগণ ঠিক কি চাইছে আমরা খুব ভালো জানি না। মানে আমরা জনগণকে নিয়ে বলি, কিন্তু আমাদের মিডিয়াতে আমরা যারা কথা বলি, আমরা যদি এভাবে চিন্তা করি, এটার তো দুইটা মত আছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মেজরিটির মতই হচ্ছে তাদের ইভেন রাজনীতি করারই, নির্বাচন দূরেই থাকুক, রাজনীতি করারই যাতে অধিকার না থাকে, তাদেরকে ফরএভার ব্যান করে দেওয়া যায়। এটার পক্ষে যথেষ্ট স্ট্রং যুক্তি আছে, কোনো সন্দেহ নেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে নাৎসি পার্টিগুলো, ফ্যাসিস্ট পার্টিগুলো ছিল, সেগুলো নিষিদ্ধ হয়েছে এবং ওই মতাদর্শ ভিত্তিক আর কোনো দলও ভবিষ্যতে হতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ যা করেছে এটাকে এভাবে ইন্টারপ্রিট করা যায়। এবং আমি যোগ করব, আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যে অ্যাক্ট আছে তার মধ্যে শাস্তির পরিমাণও নির্ধারণ করা হয়েছে প্রাথমিকভাবে। সো এটা হতে পারে, নাও পারে। কিন্তু আমি ছাত্রদের ক্ষেত্রে যেটা বলি, কারণ আমি আবারও মনে করি সাবিট প্রিম্যাচিওর, একটা কথা মনে রাখবেন, আমরা মাত্র একটা অভ্যুত্থান পার হয়েছি। ওই যে আমরা বলি না রক্তের দাগ শুকায়নি এখনো, রক্তের দাগ যখন শুকায়নি আমাদের জন্য না নিউট্রালি ইমোশন সরিয়ে রাখে সিদ্ধান্ত নেওয়া কিন্তু কঠিন। সো আরেকটু সময় যাক, তখন ওই আলোচনাটা রাদার ইমোশন সরিয়ে লজিক্যাল হবে, তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। কারণ নির্বাচন খুব দ্রুত যে কয়েক মাসের মধ্যে হচ্ছে তা না। ছাত্রদের দলের ক্ষেত্রে আমি মানে খুবই মন থেকে চাই তাদের দলটাও সফল হোক। তারা এই দলটা এখনও শুনেছি করবেন, কিন্তু শেষ পর্যন্ত তারা হয়তো সময় নিচ্ছেন। আমি এখনও নিশ্চিত নই তারা কি করতে যাচ্ছেন। প্রাথমিকভাবে ওই অভ্যুত্থানে ইনভলভ ছাত্ররা একটা নাগরিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ধারণা করা যেতে পারে তারা আসলে বোঝার চেষ্টা করছেন মানুষের চাহিদা কেমন আছে। আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে নানা রকম সমালোচনাও তৈরি হয়েছে। অনেকে বলছেন যে যারা আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে, তারাই যখন আবার রাজনৈতিক দল তৈরি করছেন, সেটি আসলে অনেকটা মুখোমুখি অবস্থান হয়ে গেল কি না। না, কারণ রাজনৈতিক যারা, আমি ওনারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষের প্রশ্ন না, যারা ইভেন ছাত্র রাজনীতির বিপক্ষেও আছেন, তারা এটা মনে করেন না রাজনীতি বন্ধ হতে হবে। তারা বলছেন রাজনীতির মূল দলগুলো থাকবে, মূল দল যেভাবে অপারেট করে সেভাবে করবে। ছাত্র রাজনীতি তাদের একটা, বাংলাদেশে কিন্তু এখনও দলগুলো ছাত্র উইং থাকতে পারে না। আরপিওতে লেখা আছে, আপনি কোনো ছাত্র রাজনীতি, আপনি খেয়াল করবেন ছাত্রলীগ, ছাত্র দল, এগুলো ওই দুই পার্টির ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে, অঙ্গ সংগঠন বলে না। তাত্ত্বিকভাবে কিন্তু এখনও আপনার ছাত্র সংগঠন থাকতে পারে না। এখন এটা পুরো নিষিদ্ধের আলাপ এসছে। কিন্তু যে কথাটা বলছিলাম যে তারা কাজ শুরু করতে গেছেন, কিন্তু বাংলাদেশে আসলে একটা রাজনৈতিক দলকে গড়ে তোলা খুব টাফ ব্যাপার। বিশেষ করে ছাত্রদের অন্তত 3 জন সরকারের অংশ হয়েছেন, 2 জন উপদেষ্টা এবং 1 জন বিশেষ সহকারী হয়েছেন। এটা হবার কারণে যেটা হলো, এই সরকারের যাবতীয় ব্যর্থতা কিন্তু তাদের উপরও চলে আসবে। সরকার যদি ব্যর্থ হয়, সরকারের যত সমস্যা হয়, আর ক্ষমতায় থেকে দল তৈরির ইতিহাসও আসলে খুব ভালো না। তবে আমি আবারও বলছি, তারা যে সাহসিকতার সাথে আন্দোলনের সামনে ছিলেন এবং ঝুঁকি নিয়েছেন, তাদের প্রতি যে জনপ্রিয়তা আছে মানুষের, তাদের পেছনে তারা যদি একটা সাকসেসফুল রাজনৈতিক দল তৈরি করতে পারেন, এটা খুবই ভালো। কারণ আমাদের দেশে যত বেশি রাজনৈতিক দল শক্তিশালী হয়ে উঠবে, তত বেশি অন্য দলগুলোর স্বৈরাচারী হওয়ার প্রবণতা কমবে। সেই প্রত্যাশা আমরা করতেই পারি। আবার আমরা কিন্তু সংস্কার নিয়ে কথা বলছি, আমরা নির্বাচন কমিশনের সংস্কারকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এবং সেটি খুবই জরুরি। এর আগে যে নির্বাচন কমিশনগুলো কাজ করেছে, তাদের অধীনে যে নির্বাচনগুলো হচ্ছে, সেগুলোকে বেশিরভাগ মানুষ বাংলাদেশে আসলে নির্বাচন বলতেই নারাজ। সেই জায়গাটি থেকে একটু জানতে চাই, এই সংস্কার যারা করবেন, এই কমিশনে যারা থাকবেন, অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে তারা নিরপেক্ষ লোক চাইছেন, বিএনপির মহাসচিব তিনিও বলেছেন নিরপেক্ষ লোক যাতে থাকে এবং সব কিছু যাতে আসলে
আসলে খুবই স্বচ্ছভাবে করা হয়। সেই নিরপেক্ষ লোক আসলে বাংলাদেশে এখন পাওয়া কতখানি কঠিন হতে পারে বা কতখানি সহজ হতে পারে, আমি আপনার উত্তর নিব। আমাকে আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, অ্যাডভোকেট আভিনয় রাজাকি। আমরা সংস্কার নিয়ে যখন আলোচনা করছি, নির্বাচন কমিশনের সংস্কার আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। সেই জায়গাটি একটু জানতে চাই, এই কমিশনে আসলে নিরপেক্ষ সদস্য পাওয়া এই মুহূর্তে আমাদের বাস্তবতায় কতখানি চ্যালেঞ্জিং? ধন্যবাদ আপনাকে আর আমার সহ আলোচক বিজ্ঞ জাহিদ ভাই। শোনেন, আপনি একটু আগে বলছি আমি যে সংস্কার কাজটা খুব কঠিন, নতুন বানানো যায় খুব ইজি, একটা মাস্টার প্ল্যান করে আপনি সুন্দরভাবে করতে থাকেন আস্তে আস্তে। কিন্তু সংস্কারটা যদি আপনি সংবিধানের সংস্কার করেন তো পুরনোটাকেই রিপেয়ার করবেন। এখন আমাদের আইনে একটা ভাষা আছে, আইনের ভাষাটা কীরকম, মামলার আর্জি হওয়ার পর আপনি ইউ ক্যান অ্যামেন্ড ইউর প্লেইন্ট, পরিবর্তন যেটা আইন পারমিট করে, তো সেইভাবে করতেই অনেক সময় দেখা গেল নতুন আর্জিও দাঁড়িয়ে যায়। সুতরাং সংস্কারটা তো জরুরি, করতেই হবে, করবে। এখন আপনি যে কথাটা বললেন যে XYZ কারে ইনক্লুড করলো, তাতে কতটা নিরপেক্ষ থাকবে, এই সেই। এখানে দেখেন সমস্ত রাজনৈতিক দলের সাথে অলরেডি সংলাপ শুরু হয়েছে এবং আরও চলবে দফায় দফায়। এবং নিশ্চয়ই আমি জানি না রাজনৈতিক দলগুলো কি করেছে, বরং প্রধান উপদেষ্টার কাছ থেকে যদি উপদেশ থেকে থাকে তাদের প্রতি যে আপনারাও কি ধরনের সংস্কার চান একটু লিখে আমাদেরকে দেন। সব কিছু মিলে যদি করে, আপনার নিরপেক্ষ লোক যিনি না, এখন বিএনপি যখন সংস্কার করবে তার দিক টানবে, নাগরিক ঐক্য যখন করবে তার দিকে টানবে, আওয়ামী লীগ করলে তার দিকে টানবে। এই টানাটানিতে কিচ্ছু আসে যায় না, কেননা যখন এটা তৈরি হবে তবে সবাই দেখবে, সব লিখিত থাকবে। সুতরাং এখানে যে অমুক নিরপেক্ষ লাগবে এইটা খুব, তবে একেবারে ব্লাইন্ড যেগুলো কিছু লোক আছে আমরা চিহ্নিত, ডোন্ট কল দেম। শুধু আসলে নির্বাচন আমার কাছে মনে হয় না যে নিরপেক্ষ প্রশ্নটা দিয়ে যে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা, তাই না। কিন্তু আমরা জানি কোন লোকগুলোকে আনা উচিত নয়, এটা আমি জানি, উনি জানেন, কিছু লোক আছে। ডক্টর জাহিদুর রহমান, শুধু নির্বাচন কমিশনে যারা কাজ করছেন তাদেরকে নিরপেক্ষ হতে হবে তা তো নয়, নির্বাচনের সাথে আসলে আরো অনেকে জড়িত। পুরো প্রশাসনকে আসলে ঢেলে সাজানোর মতন এক ধরনের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। তাদেরকে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমরা নিরপেক্ষ করতে না পারি, পরবর্তী নির্বাচন কি আসলে আমরা সুষ্ঠু এবং অবাধ হতে দেখতে পারবো? আচ্ছা, আমরা এভাবে বলি, গত নির্বাচনের আগে ক্ষমতাসীনরা একটা কথা খুব বলতো যে সরকার কেন, আমরা নির্বাচন কমিশন কিভাবে শক্তিশালী করা যায় সেই আলোচনা করি আসেন। উদাহরণ, ভারতে, মানে পাকিস্তানে একটা কেয়ারটেকার আছে, নেপালে, ভুটানে, শ্রীলঙ্কায় সব জায়গায় সরকার ক্ষমতায় থাকে, একটা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়। ধরে নেন তো যে শ্রেষ্ঠতম নিরপেক্ষ, আমি ধরে নিলাম নিরপেক্ষ তো কেউ নেই, কিন্তু ধরে নিলাম নিরপেক্ষ মানুষকে নিয়ে আপনি নির্বাচন কমিশন করলেন। অথবা যে নির্বাচনগুলো ভালো হয়েছিল, 91-তে হয়েছে, 96-তে হয়েছে, 2001-এ হয়েছে, 2008-ও মোটা দাগে হয়েছে, এদের মধ্য থেকে কেউকে নিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কমিশন যদি বসিয়ে দেন, ওনারা চেষ্টা করলেও কি পারতেন? তাহলে মূল বিষয় আসলে নির্বাচন কমিশন না। সেই কারণে ফাইটটা দীর্ঘদিন থেকে কি ছিল, তত্ত্বাবধায়ক সরকার লাগবে। সরকার যদি না চায় তাহলে একটা নির্বাচন কমিশন কাজ করতে পারে না। এই কথা 14-18 সালে মিস্টার হুদা যে ছিলেন তিনি নিজেও বলেছেন, রুল হুদা সাহেব, মানে সরকার না চাইলে, সরকারের সাপোর্ট না হলে, খুব সোজা সাপটা কথা, মানে যিনি এরকম একটা নির্বাচন করেছেন তিনিও এই আলাপ করছেন। ফলে প্রধান চ্যালেঞ্জ আসলে নির্বাচন কমিশন খুঁজে পাওয়া হবে বলে আমি মনে করি না। কারণ রাজ্জাকি ভাই যেটা বলছেন, কে হতে পারে, অনেক ডিবেট আছে, কে হতে পারে না, এরকম বাদ দিয়ে আপনি যদি নিয়ে নেন, আর সরকারের যদি সে সদিচ্ছা থাকে যে আমি একটা জেনুইন নির্বাচন করতে চাই, তারপর বাকি কাজ করা খুব সোজা। আপনি আসলে, এটা সত্য, পুলিশ এবং প্রশাসনের বিরাট ইনভলভমেন্ট থাকে এবং তাদের কারো কারো ক্ষেত্রে সরকারকে অসহযোগিতার টেন্ডেন্সি আছে, কারো কারো মরাল গ্রাউন্ড নষ্ট হয়ে গেছে, পুলিশের যেটা হয়েছে, তারা কনফিডেন্টই না এখন কাজ করতে। সো আমরা তো নির্বাচন খুব 2-4 মাসের মধ্যে হচ্ছে না, সময়ের সাথে সাথে আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি যে সেটা তারা অর্জন করবেন। এবং যেহেতু সরকার মনে করছেন এবং আমরা গভীরভাবে বিশ্বাস করি এই সরকার একটা ফেয়ার নির্বাচন, সেটা কবে সেটা আলোচনার মাধ্যমে ঠিক হবে, কিন্তু একটা নিখুঁত ফেয়ার ইলেকশন তারা দেবেন, তাহলে নির্বাচন কমিশন পাওয়া বা বাকি কাজ করা মেজর কোনো সমস্যা। এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে জায়গাটি নিয়ে আসলে আমরা বারবার আলোচনা করছি, অ্যাডভোকেট আভিনয় রাজাকি, নির্বাচনকে ঘিরে আসলে জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্যও। সেই জবাবদিহিতার জায়গা, সেই রোড ম্যাপ কি এখন আমরা পেয়েছি? এখনো পাইনি, তবে আমরা বিশ্বাস করি যে আমরা পাবো। এতদিন যেভাবে ছিল আমরা বিশ্বাস করি পাবো, কারণ ইউনূস সাহেব, ব্যক্তি ইউনূস যদি আমি দেখি, ব্যক্তি ইউনূস সাহেবের রাজনৈতিক অভিলাষ নাই, আমি নিশ্চিত
আমি একদম নিশ্চিত, কারণ তার বয়স 84 বছর হয়েছে, আরও যদি 2 বছর থাকে 86 বছর হবে। সুতরাং তার পক্ষেই সম্ভব একটা সুন্দর, আজকে ইউনূস সাহেব এই মুহূর্তে যদি না থাকে বাকি উপদেষ্টারা কিচ্ছু করতে পারবে না। সুতরাং আমি ফিনিশিং এইটাই বলবো, ওনাকে আমরা একটু মিনিমাম সময় দেই এবং আমাদের সবার একটা মানসিক সহযোগিতা যাতে সে পায়। ইভেন প্রশাসন, পুলিশ ভাইদেরকে আমরা বলছি যে আপনি আসেন, মাঠে কাজ করেন, আপনি সহযোগিতা করেন। আমার কাছে মনে হয় যে অপরাধী সব তো অপরাধী না, ইউনূস সাহেব বারবার বলছে কাইন্ডলি আপনারা মাঠে আসেন, কাজ করেন, ওনাকে সহযোগিতা করেন, দেশটা একটা জায়গায় যায়। সেই সহযোগিতা আমরা বাইরে থেকে সবাই দেখতে পাচ্ছি হয়তো ডক্টর জাহিদুর রহমান। এরপরও বাংলা একটা শব্দ আছে, সর্ষের ভেতর ভূত, সেই ভূতগুলোকে কি আমরা বের করতে পেরেছি? এখন সব বের হয়নি, কিন্তু বের করতে হবে। এবং আমরা দেখছি যে প্রসেস শুরু হয়েছে, প্রসেস চলছে। হ্যাঁ, আমরা হয়তো এই প্রসেসটা গতি আর একটু ফাস্টার হলে খুশি হতাম। আবার আমরা তো সরকারে বসে নাই, আসলে ওনারা কি চ্যালেঞ্জ ফেস করছে সেটা আমরা বাইরে থেকে সবসময় বুঝে উঠি না, জানি না। তো আমি ধারণা করি তারা আছেন বাইরে থেকে, আমাদের কারো যদি মনে হয় এই প্রসেসটা আরও ফাস্টার হলে ভালো হতো, তারা নিশ্চয়ই সেগুলো কগনিজেন্সে নেবেন। এবং আমি দাবি করি যে ডক্টর ইউনূসের সেকেন্ড ভাষণে উনি কী করেছেন একটা লম্বা তালিকা দিয়েছেন। তার মানে হলো বাইরে যে সমালোচনা হচ্ছে সরকার এটা করছে না ওটা করছে না, উনি শুনছেন, শুনে আবার রেসপন্ড করছেন, এগুলো সবই পজিটিভ লক্ষণ। সুতরাং এই সমালোচনা চলুক, তার সাথে তারাও তাদের কোর্সটা কারেক্ট করুক। আমি এটুকু বলে শেষ করি, সেটা হচ্ছে আমাদের এখনকার সমালোচনার ফোকাস এই সরকারটা, এটা আমাদের সরকার, এটা অত্যন্ত চড়া মূল্যে পাওয়া একটা সরকার। এই সরকারটাকে সমালোচনা আমরা নিশ্চিতভাবেই করব এবং সেটা হবে হলো তাকে রেকটিফাই করার জন্য, যাতে সে সঠিকভাবে সংস্কার করে দেশকে একটা গণতান্ত্রিক পথে নিয়ে যেতে পারে। গণঅভ্যুত্থানের 2 মাস আমরা পার করেছি। আমি আপনাদের দুজনের কাছে একটি শেষ প্রশ্ন করতে চাই, এই 2 মাসে আসলে আমাদের যে প্রত্যাশা ছিল এবং আমরা যা কিছু অর্জন করতে পেরেছি তার সেই জায়গাগুলো থেকে আসলে আমরা কি বলতে চাই? বছরওয়ারি যদি আপনি 5 দিন দেন, তাও তো 5, 16, 80 দিন দেওয়ার পরে কথা বলবেন। 16 বছর একটা দল ক্ষমতায় ছিল, বছরওয়ারি 5 দিন দেন, 5, 16, 80, রাফলি 80 দিন দেন, তারপরে কথা বলেন। খুব তাড়াতাড়ি আসলে অধৈর্য হওয়ার সুযোগ আমাদের। ডেফিনেটলি এটা ইনজাস্টিস হচ্ছে আমি মনে করি। ডক্টর জাহিদুর রহমান একেবারে একমত। তবে আমি সরকারকে একটা জিনিস সতর্ক করতে চাই, মানুষের সে যা পায় সেটা আসলে ডিপেন্ড করে সে সুখী হবে না অসুখী হবে তার এক্সপেকটেশনের উপর। মানে এই সরকারের তো আবেগের সরকার একটা সমস্যাও আছে, মানুষের হিউজ এক্সপেকটেশন থাকে। মানে শেখ হাসিনা প্রিভিয়াস সরকার যা ক্ষতি করে গেছে এই দেশের, মানুষের মনে হচ্ছে খুব দ্রুত আমরা সেগুলো থেকে উত্তরণ করে ফেলবো। এখন মানুষের এই পারসেপশন চেঞ্জ করার জন্য আমরা চেষ্টা করবো, কিন্তু এটা খুব সহজে চেঞ্জ হবে না। তো সরকারকেও সতর্ক থাকতে হবে যে এক্সপেকটেশন যতটা ফাস্ট মিট করা যায়। রাজাক ভাইয়ের সাথে একমত, খুবই কম সময় টু সে যে এটা হয় নাই ওটা হয় নাই, কিন্তু সরকারকে সতর্ক থাকতে হবে। সেই জন্য আমরা চাপটাও কিছু তাদের উপর থাকা দরকার। যে কাজগুলো আমরা করছি সেগুলো দৃশ্যমান হওয়ার সময় দিব, চাপও রাখবো এবং তাকে ভিজিবল করতে হবে। সফল আজকেই হতে হবে, কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি করছেন, দিস ইজ দ্য ডেভেলপমেন্ট স্টেপিং গুলো আপনি এগুলো করছেন। অর্থাৎ আমরা দৃশ্যমান আসলে অগ্রগতি দেখতে চাই। ডক্টর জাহিদুর রহমান, অ্যাডভোকেট আবু-হেনা রাজাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।